অনুষ্ঠান এবং সর্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে বাংলাদেশের জনগণের নিকট। নববর্ষ 1426 উদযাপনের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, এই সভাটি হয়েছে। এই সভায় আমাদের নিরাপত্তা বিভাগের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব সহ আমাদের পুলিশের আইজিপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর আনসার প্রধান, কোস্টগার্ড প্রধান, বিজিবি প্রধান, র্যাব প্রধান এবং অন্যান্য আমাদের ফায়ার সার্ভিস প্রধান এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর প্রধান সহ আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর মহোদয়, রেজিস্ট্রার মহোদয় এবং আমাদের সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ, আমরা সবাই এখানে আজকে উপস্থিতিতে এই সভাটি হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল যে সেই দিনটি আমরা কিভাবে নিরাপদ রাখব, যাতে সবাই মিলে এই অনুষ্ঠানটা করতে পারে নির্বিঘ্নে, নিরাপদে। সেইটার জন্য যে আমাদের যে করণীয়, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। আমরা সর্বসম্মতিক্রমে আমরা বর্ণিত সিদ্ধান্তগুলি নিয়েছি। যেমন, বর্ষবরণ উপলক্ষে দেশব্যাপী মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা, বৈশাখী মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। রমনা বটমূলে ছায়ানটের মূল অনুষ্ঠানসমূহ, পুরো রমনা পার্ক এলাকা, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুরুত্বপূর্ণ অন্যান্য অনুষ্ঠানস্থল যেমন হাতিরঝিল, রবীন্দ্র সরোবর বিশেষ নিরাপত্তায় থাকবে। সুইপিং ব্যবস্থা হবে, সিসিটিভি আওতায় এগুলি নিয়ে আসবে, আর্চওয়ে থাকবে, বিশেষ তল্লাশি সহ সর্ব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুরনো ঢাকায় নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ডিএমপির একটা ট্রাফিক প্ল্যান, সেই দিন কীভাবে গাড়িঘোড়া চলবে তার একটা ট্রাফিক প্ল্যান তারা প্রদান করবেন। মঙ্গল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ নিরাপত্তা থাকবে। শোভাযাত্রার মাঝপথে কেউ যাতে ঢুকতে না পারে সেইটার ব্যবস্থা থাকবে। মঙ্গল শোভাযাত্রার মুখে যে মুখোশটি, সেই মুখোশটি পরা যাবে না এবং হাতে সেই মুখোশ নিয়ে যেতে পারবেন। ভুবুজেলা বাজানো, আপনারা জানেন একটা বিকট শব্দের বাঁশি, এইটা কেউ বাজাবেন না বলে আমরা রিকোয়েস্ট করব এবং বাজাতে আমরা কাউকে দেব না। পহেলা বৈশাখ বিকাল 5টার মধ্যে আমরা সবাইকে যে আয়োজন স্থলে আসা বন্ধ করে দেব এবং 6টার ভিতরে সেই অনুষ্ঠানের জায়গাগুলোর থেকে তারা চলে যাবেন, সেই ধরনেরই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর এই 6টার পরে আর কোনো অনুষ্ঠান বাইরে করা যাবে না। 13ই এপ্রিল সন্ধ্যা 7টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করবে না। কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা সহ যে সকল অনুষ্ঠানে কূটনৈতিক ও বিদেশিরা অংশগ্রহণ করবেন সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। হাতিরঝিল, রমনা লেক সহ সকল জায়গায় ডুবুরি থাকবে, নেভি, র্যাব এবং পুলিশ, নৌ পুলিশ থাকবে, নৌ পুলিশের টহল দেবেন। নববর্ষ উদযাপনকালে দেশব্যাপী অনুষ্ঠেয় সকল অনুষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ও ডুবুরি ইউনিট পাশাপাশি থাকবে। ক্ষেত্র বিশেষ তারা লাইটিংয়ের ব্যবস্থাও করবেন। বর্ষবরণ অনুষ্ঠানের সময়ে ইফটিজিং, নাশকতা প্রতিরোধে দৃশ্যমান পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। অনুষ্ঠানের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট থাকবে, যাতে করে আমরা সঙ্গে সঙ্গেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। বড় বড় অনুষ্ঠানস্থলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার জন্য মেডিকেল টিম থাকবে। খাবারের পানির ব্যবস্থা হবে, অস্থায়ী ডাস্টবিন ও টয়লেটের স্থাপন করা হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলি ব্যবস্থা করবেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। পহেলা বৈশাখে অনুষ্ঠান উপলক্ষে মাদক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের আস্তানাগুলো সেগুলো আমরা আগে থেকে চিহ্নিত করব, সেখানে যেন মাদক গ্রহণ না করতে পারে তার ব্যবস্থা আমরা করব। কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন ও কারাবন্দীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও কারাবন্দীদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর আয়োজন করা হবে। এই ছিল মোটামুটি। আরেকটা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। ছিনতাই, চাঁদাবাজি রোধের জন্য ব্যবস্থা থাকবে। তারপরে অন্যান্য যারা অনুষ্ঠান করবে, মেলা কিংবা অন্য যে কোনো অনুষ্ঠান, সেখানে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকতে হবে। এর নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবেন। এই ছিল আমাদের এই সবার মোটামুটি আলোচনা সমূহ। ধন্যবাদ সবাইকে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো সংবাদ পাইনি। তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে এবং তাদের দক্ষতা, ক্ষমতা ও সক্ষমতাও যথেষ্ট রয়েছে। পুরানো ঢাকা মানে পুরো ঢাকা, আমরা তো সব নতুন ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছে। পুরানো ঢাকাটা বলা হয়েছে সমস্ত ঢাকা, সমস্ত ঢাকা, নতুন পুরানো ঢাকা সহ পুরো ঢাকা। আপনার পুরো ঢাকাই বলেন। সম্প্রতি একটি আগুনের ঘটনা ঘটেছে, সেখানে আমাদের ফায়ার সার্ভিস চমৎকার ভূমিকা পালন করেছে এবং আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনীরাও সেখানে কাজ করেছে। সেখানে একটা বড় প্রশ্ন এসেছে হেলিকপ্টার ব্যবহার নিয়ে। রেস্কিউ হেলিকপ্টার ব্যবহার না করে সেখানে এমআই সিরিজের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং যাতে করে আগুনটা ফ্লায়ার করেছে এবং অনেক মানুষকে রেস্কিউ করা সম্ভব হতো, সেটা করা সম্ভব হয় না এই হেলিকপ্টার চালানোর জন্য। মনে আপনারা কি এটা রিভিউ করছেন কিনা যে উইদাউট দ্য কনসিডারেশন অফ ফায়ার আপনারা হেলিকপ্টারকে অ্যালাউ করবেন কি করবেন না, এটা নিয়ে আপনারা বসেছেন কিনা বা ভেবেছেন কিনা ভবিষ্যতে আপনারা আর কি ধরনের ব্যবস্থা নেবেন? মানমন্ত্রী, এই একটা প্রশ্ন। ফায়ার সার্ভিস প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন মন্ত্রী সরকারের, ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি বাড়ানো, এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে এবং ওদের বেতন বৈষম্য রয়েছে, এই বিষয়গুলো ভাবার। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন। প্রথম কথা হলো সেই দিন যে দুর্ঘটনাটি ঘটেছে এতই আকস্মিক ছিল। আপনারা দেখেন একদম পিক টাইমে সেই ঘটনাটি ঘটে। আপনারা দেখেছেন আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা যথেষ্ট রয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেইখানে সময় মতোই গিয়েছে। সময় মতো যাওয়ার পরেও আপনারা যে দৃশ্যটা দেখেছেন, এত বেশি উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিল যে আমাদের ফায়ার সার্ভিসের ওই যে মইটি মানে লেডার যেটা 20 তলা পর্যন্ত যেত, সেইটার ভিতরেও যায় উকি দিয়ে তার ড্রাইভারকে মানে আমাদের এই উৎসুক জনতা মারধর করেছে। তারা বলতেছিল যে এখনো উঠছে না কেন, এটা যে সব কিছু ইলেকট্রনিক সিস্টেমে চলে সেইটা মানে বোঝানোর আগেই তাকে মারধর করেছে। সেই জন্য হয়তো 5-10 মিনিট আরো একটু বেশি সময় লেগেছে। এই জিনিসটাও আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। এই ধরনের দুর্ঘটনা যেখানেই ঘটে সেইখানে যেন এই উৎসুক জনতার এটা যেন না হয়, ভিড়টা না করে। আমি আসছি এর জন্য মানে আমাদের সেই মইটি অন্তত 10 মিনিট, যেহেতু ওই যে হয়ে গিয়েছিল ওই টিপাটিপিতে, এটা অকেজি হয়ে গেছে, পরবর্তীতে আবার এটাকে ঠিক করতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। আর আপনি ইসের কথা বলেছেন, আমি ফায়ার সার্ভিসের এরা যথেষ্ট পরিমাণ মানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। এটাও আপনারা দেখেছেন, একজন ফায়ার সার্ভিসে একজন কর্মী গুরুতর আহত অবস্থায় এখনো সিএমএইচে আশঙ্কাজনক অবস্থায় আছে। তারপরে আপনি যেটা বলেছেন আমাদের হেলিকপ্টার, তখন আমাদের কাছে প্রশ্ন ছিল যে ছাদের উপরে মানুষগুলি চলে গিয়েছে, এইগুলি কিভাবে রেস্কিউ করা যায়, কারণ সেইগুলো একটা জীবন মরণের প্রশ্ন চলে আসছিল। আপনারা দেখেছেন কেউ জানলা উপর থেকে লাফ দিয়ে পড়ছিল, কেউ দেখছেন জানলা ভেঙে উপর থেকে লাফ দিয়ে পড়ছিল। জীবন বাঁচানোটা এমনই হয়ে গিয়েছিল, তখন কিছুই আর মানছিল না। তখন আমাদের এয়ারফোর্সের হেলিকপ্টার সেখানে যায়।
মানে আমরা তখন মনে করছিলাম যে যেখানে যেইটুক সম্ভব সবকিছু ইউটিলাইজ করে আমরা সেই জায়গাটিতে যাব। তো তাদের উপর থেকে যতখানি সম্ভব আমাদের কয়েকজনকে তারা রেস্কিউ করেছেন এবং ওখান থেকে পানি ধারারও ব্যবস্থা দেখছেন, পানিও ঢেলেছে। আর আপনারা যেই প্রশ্নটা বললেন, আমাদের ফায়ার সার্ভিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবেন এবং যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোটাই হবে। আর কি প্রশ্ন করেছিলেন? এই তো লোক বেতন বৈষম্য শুনেন, না না না, আপনার বেতন বৈষম্য যখনই আমাদের যেটাই নজরে আসছে সেটাই আমরা করে দিচ্ছি। এটা একটা চলমান প্রক্রিয়া, বেতন বাড়বে, আবার কেউ বাড়বে, আবার এসে যাবে, এইটাই চলছে, এটাই চলবে। তাদেরকে আমরা রেশনও দিয়ে দিয়েছি, তাদের ঝুঁকি ভাতাও এখানে ব্যবস্থা করা হয়েছে। কাজেই খুব বেশি বৈষম্য নেই, এখন মোটামুটি কাছাকাছি এসে গিয়েছে। সেগুলো অনুশাসন দিয়েছে, এগুলো আমরা বসছি, আমরা এগুলো সবগুলো একের পর এক আমরা এগুলো বাস্তবে নিয়ে আসবো। থ্যাংক ইউ।